আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। আমি মিতুল। গল্পের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগতম। গল্পের গপ্পতে আমরা বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন জনরার গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। এখানে আজকে আপনারা শুনবেন বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজের রচয়িতা রকিব হাসানের 'ভ্যাম্পায়ারের দ্বীপ'। রকিব হাসান জন্ম হচ্ছে ১৯৫০ সালে কুমিল্লা জেলায়। গোয়েন্দা লেখক হিসেবে তিনি আত্মপ্রকাশ করার আগে জনপ্রিয় মাসিক রহস্য পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে 'ছদ্মনামে' তার প্রথম বই প্রকাশিত হয়। তিনি এছাড়া করেছেন বিভিন্ন বিশ্ববিখ্যাত লেখকদের গল্প অনুবাদ করেছেন। তার মধ্যে হচ্ছে ব্রাম স্টকারের 'ভ্যাম্পায়ার', 'অ্যারাবিয়ান নাইটস' ইত্যাদি। 'ভ্যাম্পায়ারের দ্বীপ' প্রথম প্রকাশিত হয় সেবা প্রকাশনী থেকে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে। আপনারা যদি সৈকতের সাবধান শুনে থাকেন তাহলে 'ভ্যাম্পায়ারের দ্বীপ' আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যদি না শুনে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। সেখানে সৈকতের সাবধানের প্লেলিস্ট আছে। সেটা শুনে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আম যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব তারা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আ প্রেস করবেন যাতে করে নোটিফিকেশন আসলে আপনারা সেটা পেয়ে যান। তাহলে শুরু করছি রকিব হাসানের 'ভ্যাম্পায়ারের দ্বীপ' তার ১ম পর্ব। আগে চলো পিজ্জা কবে যাই? মুসা বলল। আজকাল ওদের পিজ্জাগুলো আরো ভালো হয়েছে। বিফ আর মাশরুম দিয়ে যা বানায় না! ওর বলার ধরনই বুঝিয়ে দিল জিভে পানি এসে গেছে। হাসল রবিন, বলল, বেরিয়েই আগে খাওয়ার চিন্তা? মুসার কথায় সায় দিয়ে টনি হাওয়ায় বলল, তো কিসের চিন্তা করবে? ওদের পিৎজা আমারও খুব ভালো লাগে। প্রায়ই খাই। টনি হাওয়ায়ের শালু টনি হাওয়ায় ঝাড়ুর শলার মতো খাড়া খাড়া চুলে আঙ্গুল চালানোর চেষ্টা করল। হেঁটে এত খাটো করে ফেলেছে আঙ্গুল ঢোকেই না। আবার মাথা ঝাঁকালো রবিন। বলল, সেটাও জানি। তোমাকে চিনতে কি আর বাকি আছে আমার? টনির ছোট্ট বোন সিসি, বয়স ৭, বড্ড পাকা পাকা কথা বলার ওস্তাদ। সে বলল, পিৎজা কাপ আমার মোটেও ভালো লাগে না। পিৎজা তো আরো পচা। স্কুলের গরমের ছুটি হতেই খালার বাড়ি বেড়াতে গিয়েছিল সিসি। সেজন্য বাবা মা আর ভাইয়ের সাথে একসঙ্গে আসেনি। ২ দিন হলো ওর খালাতো ভাই রেখে গেছে ওকে স্যান্ডি হলোতে। এসেই ভাইয়ের পেছনে লেগেছে সিসি। ভাই যেখানে যায় তারও সেখানে যাওয়া চাই। নিতে চায় না টনি। কিন্তু না নিলে মায়ের ধমক খেতে হয়। কি আর করা বেচারা, নিতে বাধ্য হয়। খেকিয়ে উঠল টনি। বলল, চুপ! তোকে কেউ জিজ্ঞেস করছে না। আইসক্রিম খোরেরা পিৎজা খুব ভালো লাগার কারণ নেই। মেইন স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে চারপাশে তাকাতে লাগলো রবিন। সেই আগের মতোই আছে স্যান্ডি হলো। মিনি মার্কেটটা ছাড়া আর কোথাও তেমন কোনো পরিবর্তন নেই। আজই রকি বিচ থেকে মুসার সাথে হাজির হয়েছে সে। জিনাকে ভ্যাম্পায়ারের দ্বীপ থেকে উদ্ধার করে আনা হয়েছে ৭ দিন আগে। তার অবস্থা দেখে সেই দিনই তাকে নিয়ে রকি বিচে ফিরে গেছে তার বাবা মা। সঙ্গে গিয়েছিল মুসা। জিনার মাথায় গোলমাল দেখা দিয়েছে। কোনো কথা মনে করতে পারে না। উল্টোপাল্টা আচরণ করে। বাধ্য হয়ে তাকে মেন্টাল হোমে ভর্তি করতে হয়। ডাক্তারের ধারণা বিষাক্ত কোনো কিছু রক্তে ঢুকে যাওয়াতে মাথায় গোলমাল দেখা দিয়েছে জিনার। ভ্যাম্পায়ারের কথা ডাক্তার কিংবা জিনার আব্বা-আম্মাকে বলতে যায়নি মুসা। তাকেও যদি পাগল ভেবে হাসপাতালে আটকে রাখে এই ভয়ে। জন আর লীলার কথাও গোপন রেখেছে। তবে কিশোর আর রবিনকে সব ঘটনা খুলে বলেছে সে। ভ্যাম্পায়ারের কথা বিশ্বাস করেনি দুজনের কেউই। তবে কোনো একটা রহস্য যে আছে সে ব্যাপারে কিশোর নিশ্চিত। মুসা আর রবিনের সঙ্গে আসতে পারেনি সে। জরুরি কাজে রাশেদ পাশার সঙ্গে কোথাও যেতে নাকি হয়েছে। রবিনকে নিয়ে স্যান্ডি হলতে ফিরে যেতে বলেছে মুসাকে।
তদন্ত চালিয়ে যেতে বলেছে। সময় করতে পারলে সে নিজেও স্যান্ডি হলোতে চলে আসবে। গালে এসে লাগছে ভেজা নোনা বাতাস। লম্বা বাদামি চুল উঠছে রবিনের। কেঁপে উঠল। বলল, বাপ রে, খুব ঠান্ডা, শীত লাগছে। টনি বলল, শীতের তো মজা। খোলা সৈকতে অগ্নিকুণ্ডের পাশে বসতে আরাম। ঠান্ডা পড়লে পার্টি যাবে ভালো। সিসি বলল, সবগুলো পাগল। নইলে শীতের মধ্যে কেউ করে এসব? ঘরে লেপের নিচে থাকা অনেক আরাম। টনি বলল, তাহলে সেটাই থাকতি, আমাদের সঙ্গে এলি কেন? সিসি বলল, আমার ইচ্ছে। টনি বলল, তাহলে ওদেরও ইচ্ছে। কোনটা বেশি আরাম তোর কাছ থেকে জিজ্ঞেস করবে নাকি? সিসি বলল, করলে ভালো করতো। আহ, কথা শেষ না করে চিৎকার করে উঠল সিসি, দেখ দেখ, ওই যে আইসক্রিমের দোকান নতুন হয়েছে, তাই না টনি? আগের বার কিন্তু দেখিনি। ভাইকে নাম ধরে ডাকে সিসি। ভাইয়া ডাকতে বললে ডাকে না, বলে ওসব পুরনো ঢং, তার ভালো লাগে না। নাম ধরে ডাকাটা নাকি অনেক বেশি আধুনিক। মুচকি হাসলো রবিন। ভাই বোনের এই ঝগড়া ভালোই লাগছে ওর। টনিকে বোকা বোকা লাগছে। প্রিন্সেসের আইসক্রিম পার্লার আর ভিডিও আর্কেটের দিকে তাকিয়ে চোখ চকচক করছে সিসির। ভাইয়ের হাত আঁকড়ে ধরে কোকো শুরু করলো। বলল, টনি, দে না একটা আইসক্রিম কিনে। বেশি করে যদি দিস, যা, আজ থেকে তোকে ভাইয়া ডাকা শুরু করব। ঘুতঘুত করে বলল টনি, পরে। সিসি বলল, দিবি তো? টনি বলল, দেখা যাক তুই কতখানি জ্বালাতন করিস। দেয়া না দেয়া তার উপর নির্ভর করবে। মেইন স্ট্রিটের শেষ মাথায় গিয়ে ঘুরে আবার যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে চলল ওরা। মিনি মার্কেটটায় লোকের ভিড় তেমন নেই। সৈকতে চলে গেছে সব। এখানে তো আর কেনাকাটা করতে আসে না টুরিস্টরা, বেড়াতেই আসে। অন্যমনস্ক ভঙ্গিতে বলল মুসা, গরমকালটা এখানে ভালোই কাটতো যদি না। কি বলতে চায় মুসা বুঝে ফেলল রবিন। তাড়াতাড়ি বাধা দিল, বলল, থাক থাক, এখন ওসব কথা কেন? জানতে চাইল টনি, কি কথা? রবিন বলল, ওই যে বললাম তো থাক, তার চেয়ে বরং নাটকের কথা বলো। হচ্ছে তো এবার? টনি বলল, হ্যাঁ হবে, না হওয়ার কোনো কারণ নেই। তবে লোক বাছাই করা হবে, 2-1 দিনের মধ্যেই ঘোষণা দিয়ে দিবে মিসেস রথরক। সিসি বলল, নাটকের কথা শুনতে আমার ভাল লাগে না। ধমক দিয়ে টনি বলল, তুই থাম, কোনোটাই তো তোর ভালো লাগে না, তাহলে এসেছিস কেন? সিসি বলল, লাগে তো, বেড়াতে আর আইসক্রিম খেতে। টনি বলল, চুপ থাক, নইলে পাবি না। মেইন স্ট্রিট থেকে বেরিয়ে ডানে মোড় নিল ওরা। এগিয়ে চলল সৈকতের দিকে। গোমরা মুখে তিনজনের পিছে পিছে চলল সিসি। আইসক্রিম ছাড়া সৈকতে যেতে মোটেও ইচ্ছুক নয় সে। একটা উঁচু বালিয়াড়ির গায়ে কাঠের সিঁড়ি আছে, সেটা বেয়ে উঠতে শুরু করলো ওরা। এতজনের ভারে মড়মড় করে উঠল পুরোনো সিঁড়ি। ভেঙে পড়ার হুমকি দিতে লাগলো। চারপাশে তাকালো রবিন। ওরা বাদে আর কেউ নেই সৈকতে। তবে আসবে, রাত বাড়লে ভিড় বাড়ে। চাঁদের আলোয় ঢেউয়ের মাথাগুলোকে লাগছে রুপোলি মুকুটের মতো। দূরে দেখা যাচ্ছে পাথরের জেটি। সাগরের মধ্যে বেশ অনেকখানি ঢুকে গেছে। হঠাৎ বলল, "আহ, কিসের শব্দ?" আচমকা এমন ভাবে কথাটা বলল রবিন, মুসা আর টনি দুজনেই চমকে উঠল। ভয় পেয়ে গেল সিসি। শব্দটা কানে গেছে সবারই। অসংখ্য ডানা ঝাপটানোর আওয়াজ। আকাশের দিকে হাত তুলল সিসি, বলল, ওই দেখো, ওরে বাবা, কত বাদুড় রে! মুসাও দেখছে। আতঙ্কের ঠান্ডা শিহরণ বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। তাকিয়ে আছে ওগুলোর দিকে। বিড়বিড় করে বলল রবিন, অবিশ্বাস্য দৃশ্য। আগেবার কিন্তু এত বাদুড় ছিল না এখানে। প্রায় ফিসফিস করে মুসা বলল, কি বলেছিলাম না, বিশ্বাস তো করনি। রবিন বলল, তুমি যা বলছো এখনো করছি না।
পৃথিবীর বহু জায়গাতে এরকম বাদুড়ের ঝাঁক দেখা যায়। বাদুড়ের সঙ্গে ভূতের কাল্পনিক সম্পর্ক আছে বটে, কিন্তু বাস্তবেও আছে এ আমি বিশ্বাস করি না। ভাইয়ের গা ঘেঁষে বসল সিসি। শীতে না ভয়ে বোঝা গেল না। তবে যতদূর জানে মুসা আর রবিন, ভয় ডর একটু কমই আছে মেয়েটার। আসছে তো আসছেই। বাদুড়ের ঝাঁক চাঁদ ঢেকে দিয়েছে। সৈকত অন্ধকার। ধীরে ধীরে কমে এলো বাদুড়। পেছনের পাহাড়ের দিকে চলে গেল। আবার বেরিয়ে এলো চাঁদের মুখ। মৃদু স্বরে জিজ্ঞেস করলো সিসি, কোত্থেকে এলো এগুলো? মুসা বলল, সাগরের মাঝে দ্বীপটা থেকে। বাদুড়ের অত্যাচার আর ভ্যাম্পায়ারের ভয়ে ওখানকার সব মানুষ পালিয়েছে। পুরো বাড়িগুলো এখন। প্রসঙ্গটা চাপা দেওয়ার জন্য রবিন বলল, এতদিন হলো পড়ে আছে। সিনেমার লোকেরা দেখে না নাকি দ্বীপটাকে? হরর ছবির চমৎ হরর ছবির চমৎকার শুটিং করতে পারতো। টনি বলল, তা পারতো। তেমন করে নজরেই পড়েনি হয়তো কারো, তাই আসেনি। সিনেমা থেকে আবার নাটকের প্রসঙ্গে এসে পড়ল। স্যানজি হলোতে একটা থিয়েটার আছে, সামার থিয়েটার। গরমের সময় প্রতি বছরই তাতে ছেলেমেয়েদের নিয়ে নাটক করানো হয়। এবারেও হবে। স্থানীয়রা তো থাকেই, যারা বেড়াতে আসে তাদের মধ্যে থেকেও অভিনয়ের জন্য লোক নেওয়া হয়। রবিন জানতে চাইল, আম, কি নাটক করছে ওরা? বই পড়া ছাড়াও নাটক, গান এসবের প্রতি বিশেষ আকর্ষণ আছে তার। কিছুদিন একটা গানের কোম্পানিতে পার্ট টাইম চাকরিও করেছে। আবার ওরা ডাকছে যাওয়ার জন্য। নাটকের নাম বলল টনি। বলল, নাইট অফ দ্য ভ্যাম্পায়ার। কান খাড়া করে ফেললো মুসা। বলল, কাহিনীটা কি? যে প্রসঙ্গটা চাপা দেওয়ার চেষ্টা করতে চাইলো রবিন, সেটা আবার উঠে পড়ছে দেখে তাড়াতাড়ি বলল, কি আর হবে? ওই ভ্যাম্পায়ারের রক্ত খাওয়ার কাহিনী। ওরা তো ওই একটা কাজই পারে। এটা এত কিছু থাকতে ভূতের গল্প? আর কোনো কাহিনী খুঁজে পেলেন না নাকি মিসেস রথরক? টনি বলল, এটা সেরকম না। নামটা ভয়ঙ্কর হলেও আসলে হাসির নাটক। আরো কিছুক্ষণ কথা বলার পর উঠে দাঁড়ালো মুসা। বলল, চলো ওঠা যাক। জিজ্ঞেস করলো টনি, কোথায় যাবো? মুসা বলল, আর্কেডে, আমার খিদে পেয়েছে। আমারও, বলেই বোনের দিকে তাকালো টনি। কিন্তু যত মুশকিল এই মেয়েটাকে নিয়ে। ঝামেলা। ওর জ্বালায় না পারবো রেস্টুরেন্টে ঢুকে ভালো মন্দ কিছু খেতে, আর না পারবো আর্কেডে খেলতে। ঝাঁঝিয়ে উঠল সিসি। বলল, ও, আমি ঝামেলা, বিরক্তির কারণ। বেশ, আমি থাকবোই না। গেলাম বাড়ি চলে। আঁতকে উঠল টনি। বলল, না না না, যাস নে। এ একা গেলে মা আর আমাকে আস্ত রাখবে না। সিসি বলল, তাহলে তার উপায় কি? আমাকে নিয়েই যেতে হবে তোদের। টনি বলল, যাবো, তবে ঝামেলা করতে পারবি না। সিসি বলল, করব। আইসক্রিম কিনে না দিলে করব। বাড়ি ফিরে গিয়ে মাকে বলবো তুই আমাকে সারা পথ ধমকাতে ধমকাতে নিয়ে গেছিস। টনি বলল, কত বড় মিথ্যুক রে! ধমকালাম আবার কখন? তুই তো চাটাং চাটাং বলে পিত্তি জ্বালাচ্ছিস। সিসি বলল, আবার গালাগাল? চাটাং চাটাং না? বেশ, যাচ্ছি বাড়ি ফিরে। খপ করে বোনের হাত ধরে ফেললো টনি। বলল, দেখ সিসি, কাজটা তুই ভালো করছিস না। ব্ল্যাকমেল হয়ে যাচ্ছে কিন্তু। সিসি বলল, কোন মেল হচ্ছে তা বুঝি টুঝি না। আমি সঙ্গে যাব, আমার যা ইচ্ছে বলবো, সাফ কথা। টিচার বলেছেন স্বাধীনভাবে কথা বলা মানুষের গণতান্ত্রিক অধিকার। আর হতাশ ভঙ্গিতে কপাল চাপড় টনি। বলল, নাও, হয়েছে। এবার ওনার কাছ থেকে রাজনীতিও শুনতে হবে। অপরাধ হয়ে গেছে সিসি, মাফ করে দে। তোর গোলমরিচ গলানোর কথা তীব্র তীর তোর গোলমরিচ গলানোর কথার তীর বন্ধ করে এবার রেহাই দে ভাই। চল, দেবো তোকে আইসক্রিম কিনে দেবো। হাসি ফুটলো সিসির মুখে। বলল, যা, দিলাম মাফ করে। তবে একটা আইসক্রিমে আর চলবে না এখন। যতগুলো বলবো দিতে হবে। দীর্ঘশ্বাস ফেলে টনি বলল, চল, দেবো। ঠান্ডা লেগে তোর টনসিল পচে মরলে আমার কি? হাসতে হাসতে বলল সিসি, তখনও মা তোকেই বকবে। বলবে,
আমাকে ভোগানোর জন্য ইচ্ছে করে বেশি বেশি আইসক্রিম কিনে দিয়ে আমার টনসিল তুই পচিয়েছিস। 7 দিন পর ছায়ায় লুকিয়ে আছে মেয়েটা। ছোট্ট নাক, কালো চুলের লম্বা বেনি। গায়ের রং আমেরিকানদের মতো ফর্সা নয়, বরং কিছুটা বাদামি। দেখছে সে, অপেক্ষা করছে। দুটো মেয়ে এগিয়ে আসছে। একজনের লম্বা লাল চুল চাঁদের আলোয় চকচক করছে। এগিয়ে আসতে আসতে দ্বিতীয় মেয়েটার দিকে তাকালো সে। এই মেয়েটার চুল সোনালি, কোঁকড়ানো। মুখের চামড়া মসৃণ, ফ্যাকাশে। হাঁটার সময় নাচে চুলগুলো। বলল সোনালি চুলের মেয়েটা, খুব খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না। কখন যে পাবো কে জানে। দ্বিতীয় মেয়েটা বলল, পাওয়া যাবে শিগগিরই, লোকজন তো আর কম নেই। সোনালি চুল মেয়েটা বলল, ইস, যা লেগেছে, আর সহ্য করতে পারছি না। দেখা দেওয়ার সময় হয়েছে, ভাবলো বাদামি মেয়েটা। ছায়া থেকে বেরিয়ে এগিয়ে এসে অন্য মেয়ে দুটোর দিকে। ছায়া থেকে বেরিয়ে এগিয়ে গেল অন্য মেয়ে দুটোর দিকে। বলল, হাই। চোখ চকচক করে উঠল লাল চুল মেয়েটার। দুজনেই দৌড়ে আসতে শুরু করলো। বলল, ওই যে এসে গেছে খাবার। সঙ্গের মেয়েটাকে বলল লাল চুল মেয়েটা। বলল, বেশিক্ষণ আর না খেয়ে থাকতে হবে না। দাঁড়িয়ে গেল বাদামি মেয়েটা। তার দুপাশে দাঁড়ালো দুটো মেয়ে। ঠোঁট ফাঁক হলো, সদন্ত দেখা গেল। লাল চুল মেয়েটা তাড়াহুড়ো বেশি। শিকারের গলার শিরায় দাঁতের চোখা মাথা ফুটিয়ে দিতে মুখ বাড়ালো। ধমকে উঠল বাদামি মেয়েটা, গাধা কোথাকার! নিজের দলের লোককে চিনতে পারো না? দ্বিধায় পড়ে গেল মেয়ে দুটো। মুখ সরিয়ে নিল লাল চুল মেয়েটা। বাদামি মেয়েটা জানালো, কয়দিন আগে আমিও তোমাদের একজন হয়ে গেছি। হতাশ ভঙ্গিতে বলল লাল চুল মেয়েটা। ও, পেটের খিদে চোখে ফুটেছে ওদের। জিজ্ঞেস করলো সোনালি চুল মেয়েটা, তোমার নাম কি? দলে ঢুকিয়েছে কে? বাদামিরা মেয়েটা বলল, আমি কণিকা, বাড়ি ইন্ডিয়ায়। জন ঢুকিয়েছে আমাকে। মেয়েটা বলল, ও জন, বেচারা, আগুনে পুড়ে মরল শেষ পর্যন্ত। বস তো ওর জন্য রোজই দুঃখ করে। দলের সেরা এজেন্ট ছিল, কতজনকে ঝুঁকিয়েছে। কিন্তু তোমার নাম তো কখনো শুনিনি ওর মুখে। কণিকা বলল, এতজনকে ঢুকালো, কজনের নাম আর বলবে। মেয়েটা বলল, তা ঠিক। তাছাড়া আমরাও এসেছি দিন তিনেক হলো। গত বছরের পর আর জনের সঙ্গে দেখা হয়নি আমাদের। ওর সঙ্গে লীলাও মারা গেছে। ওদের মৃত্যুটা রহস্যময়। কি করে মারা গেছে কাউন্টও জানে না। যে বাড়িটাতে ছিল ওরা, আগুন লেগে পুরো বাড়িটাই পুড়ে গেছে। কোনো সূত্রই পাওয়া যায়নি। কণিকা বলল, তোমাদের নাম কি? পরিচয় করিয়ে দিল সোনালি চুল মেয়েটা। বলল, আমি কিমি, আর ও ডলি। সদন্ত দেখিয়ে হাসলো ডলি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কণিকার দিকে। বোঝার চেষ্টা করছে কণিকা সত্যি কথা বলছে না মিথ্যে। জল করছে চোখ, তাতে রাজ্যের খিদে। কণিকা চোখ সরাচ্ছে না ওদের চোখ থেকে। হেসে নিজের সদন্তও দেখিয়ে দিল। ডলি বলল, এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করছি আমরা। আমার রক্ত দরকার, খিদে পাগল হয়ে যাচ্ছি। এক্ষুনি চলো। বলল কিমি। হ্যাঁ, চলো। রাস্তার সমতলে উঠে যাওয়া বালিয়াড়িটায় চড়ল ওরা। ডলির শুকনো গলায় ডলি বলল, বছরের এই সময়টায় আমার ভীষণ খারাপ লাগে। খাবার নেই, কিচ্ছু নেই, শুধু রক্ত খেয়ে থাকতে হয়। মানুষকে পটিয়ে রক্ত জোগাড় করা যে কি কঠিন কাজ। রাস্তায় উঠল ওরা। শহরের মেইন রোডের দিকে এগুলো শহরের মেইন রোডের দিকে এগুলো। সাইড ওয়াক দিয়ে হেঁটে চলছে অনেকে। দুজন তরুণ তরুণী হাঁটছে। মাঝে এক বছরের চার মাঝে একটা বছর চারিকের মেয়ে।
দুদিক থেকে দুজনে হাত ধরে রেখেছে বাচ্চাটার। হার্ড রক টি-শার্ট গায়ে দুটো মেয়ে হাঁটছে গা ঘেঁষাঘেঁষি করে। একজোড়া পৌর দম্পতি হেঁটে যাচ্ছে দোকানগুলোর সামনে দিয়ে। দোকানের উইন্ডোর দিকে নজর। কিছু কিনবে মনে হয়। ওদেরকে ধরা যায় কিনা ভাবছে ডলি। হাত চেপে ধরল কিমি। ওই দেখো, শিকার। খানিক দূরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওদের সমবয়সী তিনটি ছেলে। পেছন পেছন হাঁটছে ৭-৮ বছরের একটা ছোট্ট মেয়ে। সবচেয়ে লম্বা ছেলেটা নিগ্রো। পেশি দেখে বোঝা যায় নিয়মিত ব্যায়াম করে, অ্যাথলিট। দ্বিতীয় ছেলেটাও লম্বা, মাথায় মাথায় খাটো করে ছানা চুল। আর তৃতীয় ছেলেটা হালকা পাতলা, গোলগাল চেহারা, বাদামি চুল। মাথা নেড়ে চুল ঝাঁকিয়ে মৃদু হেসে ডলি বলল, ওদের পটানো যেতে পারে, কি বলো? কিমি বলল, চলো, চেষ্টা করে দেখা যাক। ছেলেগুলোর দিকে এগুলো ৩ ভ্যাম্পায়ার। কাছাকাছি এসে ডাকলো কিমি। হাই। ফিরে তাকালো ছেলেগুলো। মেয়েদের আসতে দেখে দাঁড়ালো। বাদামি চুল ছেলেটা জিজ্ঞেস করলো, আহ আমাদের বলছো? অকারণে খিলখিল করে হাসলো কিমি। বলল, এখানে তোমরা ছাড়া আর কে আছে? বেড়াতে এসেছো বুঝি? মোরগের মতো ঘাড় কাত করে লাল চুল নাচিয়ে হাসলো ডলি। বলল, আমরাও বেড়াতে এসেছি। আমি লেবার ডে পর্যন্ত থাকবো। ও, হাত বাড়িয়ে দিল বাদামি চুল ছেলেটা। বলল, আমি রবিন, রবিন মিলফোর্ড। কিমি বলল, কোন শহর থেকে এসেছো তোমরা? রবিন বলল, রকি বিচ। কিমি বলল, আমি হানিকম থেকে। রবিন বলল, শুনতে তো নামটা মিষ্টিই লাগছে। জায়গাটাও মিষ্টি নাকি? কিমি বলল, আছে মোটামুটি। আহ রবিন বলল, আমাদেরটাও মোটামুটি। খুব খারাপও না, আবার খুব ভালোও না। সঙ্গীদের পরিচয় করিয়ে দিল রবিন। নিগ্রো ছেলেটাকে দেখিয়ে বলল, ও মুসা আমান। আর এ হলো টনি হাওয়াই। আর ও হলো সিসি, টনির বোন। হাই। হাত মেলানো হাত হাই হ্যালো হাত মেলানো ইত্যাদি শেষে কণিকা জিজ্ঞেস করলো, আহ যাচ্ছ কোথায় তোমরা? জবাব দিল রবিন। বলল, শহরে। নাটকের জন্য প্লেয়ার সিলেকশন করা হবে আজ। টেস্ট দেব। কণিকা বলল, ও, ভালোই হলো। আমরাও ওখানেই যাচ্ছি। চলো, একসঙ্গেই যাওয়া যাক। মুসার বাহুর ফাঁকে হাত ঝুঁকিয়ে দিল ডলি। শুধু শুধু হাসছে। এত দ্রুত আন্তরিক হতে চাওয়াটা ব্যাপারটা মুসার কাছে স্বাভাবিক মনে হলো না। এখানে অবশ্য অপরিচিত সবাইকেই তার সন্দেহ। ওকে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ডলি। ভুরু কুঁচকে তাকালো মুসা। চিন্তিত। তর সইছে না তর সইছে না। খিদেটা ডলির সত্যি খুব বেশি। বুঝতে পারল কণিকা। যেতে চাইছে না মুসা। অস্বস্তি বোধ করছে। মুচকি হাসলো কণিকা। বুঝতে পারছে মেয়েদের সঙ্গে সহজ হতে পারে না ছেলেটা। ভালো বিপদে পড়েছে বেচারা। মেয়ে মানুষের খপ্পর। টনি মোটামুটি স্বাভাবিক। কিমি যখন ওর হাত ধরল, মুসার মতো কুঁকড়ে গেল না, বরং হাসির জবাব দিল হাসি দিয়ে। রবিনের সঙ্গী হলো কণিকা। রবিন টনির চেয়েও স্বাভাবিক। মুসার মতো অস্বস্তি বোধ করছে না। সহজ ভঙ্গিতে কথা বলতে লাগলো কণিকার সঙ্গে। মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা হয় না তার। মুসার হাত ধরে টানলো ডলি বলল, চলো হাঁচি। মেইন স্ট্রিট ধরে হাঁটতে লাগলো ওরা। বিচ এম্পোরিয়ামের উইন্ডোর সামনে এসে দাঁড়ালো কিমি। বলল, বিকিনিগুলো খুব সুন্দর। ওর দিকে তাকিয়ে হাসলো ডলি। কিনবে নাকি? ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো কিমি। বলল, না, পয়সা নেই। মুসাকে জিজ্ঞেস করলো ডলি, স্যান্ডি হলোতে এই প্রথম এলে বুঝি? মুসা বলল, না, আরো এসেছি। ডলি বলল, তাহলে তো তুমি সব জানো। গরমকালে নাকি এখানে অনেক লোক আসে, পার্টি টার্টি হয়, হইচই হয় খুব। মুসা বলল, হ্যাঁ হয়, ভরে যায়। সৈকতে আগুন জ্বেলে কাবাব বানিয়ে খায়, আড্ডা দেয়, নাচাকুদা করে। পাগল হয়ে যায় যেন সব। বুড়ো বলেও ছেলে মানুষ হয়ে যায়। ডলি বলল, তাই নাকি? খুব মজা হবে এবার। খোলা জায়গার পার্টি আমার খুব ভালো লাগে। তোমরা সঙ্গে থাকলে আরো বেশি জমবে। জবাব না দিয়ে হাঁটতে থাকলো মুসা। মনে মনে হাসছে কণিকা।
মুসাকে আগ্রহী করতে পারছে না ডলি। রবিনের দিকে তাকালো কণিকা। বলল, তুমি এসেছো আর? মাথা নাড়ল রবিন। এসেছি। কথা বলতে বলতে এগুলো ওরা। ডলি বারবার মুসাকে দল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। মুসাও সরতে নারাজ। আচমকা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল সিসি, আমি বাড়ি যাব। ফিরে তাকালো সবাই। ভুলেই গিয়েছিল যেন ওর কথা। এমনকি ওর ভাই টনিরও মনে ছিল না। টনি বলল, এত তাড়াতাড়ি? সিসি বলল, কেন? আম্মা বলে দিয়েছে না 11টার পর যেন আর না থাকি। জোরে একটা নিঃশ্বাস ফেলে কিমির দিকে তাকিয়ে টনি বলল, আম, তোমরা এগোও, আমি চট করে ওকে বাড়িতে রেখে আসি। সিলেকশনের আগেই চলে আসবো। সিসির দিকে তাকালো, বলল, চল জলদি। আর যদি রাতে কখনো আসতে চাস তো ভালো হবে না বলে দিলাম। সিসি বলল, রোজ রোজ দুটো করে কোন আইসক্রিম আর একটা করে চকলেট যদি দিস আসতে চাইবো না। টনি বলল, অত পাবি না, একটা আইসক্রিম আর একদিন পর পর একটা করে চকলেট। কি ভেবে তাতেই রাজি হয়ে গেল সিসি। মুসার কোনো কথা জিজ্ঞেস মুসা কোনো কথা জিজ্ঞেস করছে না দেখে ডলি আগ বাড়িয়ে বলল, নাটকের প্লটটা আমার খুব পছন্দ হয়েছে। মেইন একটা চরিত্র যদি পাই। মুসা জবাব দিল না। থিয়েটারে পৌঁছে গেল ওরা। মুসা আর রবিনকে বলল ডলি, তোমরা যাও, আমরা আসছি। থিয়েটারের দরজার দিকে এগিয়ে গেল দুই গোয়েন্দা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল ডলি। বলল, উফ, খিদে জ্বলে যাচ্ছে পেট। ভ্যাম্পায়ার হওয়া যে এত যন্ত্রণা, আগে জানলে কে আসতো। চট করে কণিকার দিকে তাকালো কিমি, চোখে সন্দেহ। বলল, খবরদার, এসব কি বলছো? বিশ্বাস করতে পারছে না এখনো নতুন সঙ্গীটিকে। আবার ফিরে ডলির দিকে তাকালো। বলল, এসব কথা বলো না। কে কোনখান থেকে শুনে ফেলবে। কাউন্ট ড্রাকুলারের কানে চলে গেলে রক্ষা থাকবে না। ভ্যাম্পায়ার যখন হয়েই গেছি, মানুষের রক্ত খেয়ে ফেলেছি, এখন এগিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই আমাদের, তাই না? আহ, কি বলো কণিকা? মাথা ঝাঁকালো কণিকা। বলল, তা তো বটেই। ডলি বলল, যাই বলো, ওই মুসাটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি স্বাস্থ্য, অনেক রক্ত শরীরে। ওর গলায় দাঁত ফুটাতে পারলে। আহ, চুটকি বাজালো সে। কণিকা বলল, কিন্তু ও তোমাকে ভালো চোখে দেখছে বলে মনে হয় না। ডলি বলল, হ্যাঁ, তা ঠিক। অতিরিক্ত চালাক। সম্মোহনের অনেক চেষ্টা করেছি, চোখের দিকেই তাকায় না। এখানকার ভ্যাম্পায়ারের ব্যাপারে কিছু জানে নাকি? কে জানে। জন আর লীলার মরার সময় কাউন্ট ড্রাকুলার এখানে ছিলেন না। তার ধারণা ওদের মরার ব্যাপারে এখানকার কারোর হাত থাকতে পারে। কণিকা বলল, মুসার কথা বলছো? ডলি বলল, অন্য কেউ হতে পারে। কণিকা বলল, ভঙ্গিতে তো মনে হচ্ছে আমাকে সন্দেহ করছো, তাই না? ঘুরিয়ে জবাব দিল ডলি। বলল, তোমার সঙ্গে কিন্তু কাউন্টের পরিচয় হয়নি এখনো। কোথায় থাকো সেটাও কিন্তু আমরা জানি না। কণিকা বলল, কাউন্টের সঙ্গে আমাকে পরিচয় করে দেওয়ার কথা ছিল জনের, কিন্তু সেই তো নেই। চলো, ভিতরে চলো। দেরি দেখলে মুসারা আবার অবাক হয়ে ভাববে আমাদের কি হলো। থিয়েটারের দরজার দিকে পা বাড়ালো কণিকা। স্টেজের কিনারে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সব মুসা। 30-32 জন ছেলে মেয়ে আছে ঘরে। একসঙ্গে সবাই কথা বলছে, হইচই করছে, হাসাহাসি করছে। কোনজন? ভাবছে সে। ওদের মধ্যে ভ্যাম্পায়ার কে? আছে কি কেউ? সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। সামনের সারির ওই চটপটি মেয়েটাই কি সারাদিন কফি নিশ্চয় কাটিয়ে রাতে বেরোয়? নাকি ওই ছেলে দুটো চেঁচিয়ে পরস্পরের পিঠে চাপড় মেরে উল্লাস করছে যারা? ও নিশ্চিত জন আর লীলাই শেষ নয়। ওদের দলে ভ্যাম্পায়ার আরো আছে। রিকি শরকে শেষ করেছে লীলা। জন দিচ্ছিল জিনাকে শেষ করে আরেকটু হলেই। অল্পের জন্য বেঁচেছে জিনা।
বেটে মোটা মাঝবয়সী এক মহিলা গটগট করে হেঁটে এসে ঢুকলেন স্টেজে। সোনালি চুল ব্যান্ড দিয়ে বাঁধা। কোলাহল ছাপিয়ে চিৎকার করে বললেন তিনি, অ্যাটেনশন প্লিজ, আমার কথা শোনো তোমরা। ধীরে ধীরে কমে এলো চিৎকার চেঁচামেচি হট্টগোল। বললেন, আমি মিসেস রথরক, স্যান্ডি হলের এই কমিউনিটি থিয়েটারের পরিচালক। একসঙ্গে তোমাদের এতজনকে দেখে খুব ভালো লাগছে আমার। নাটকটা সম্পর্কে বলতে আরম্ভ করলেন তিনি। আগ্রহ হারালো মুসা। অডিটোরিয়ামের সিটে বসা ছেলে মেয়েদের দিকে নজর ফেরালো আবার। ওসব হাসি মুখের যে আর কোনটার আড়ালে লুকিয়ে থাকতে পারে মারাত্মক ষড়যন্ত্র, সুন্দর গুলোর যে কোনটা নিমিষেই পরিবর্তিত হয়ে রূপ নিতে পারে ভয়াবহ দানবে। কেশে গলা পরিষ্কার করলেন মিসেস রথরক। আবার তার দিকে ফিরল মুসা। শুরু হয়ে যাক, শুরু করা যাক। রবিন মিলফোর্ড, উঠে এসো, তোমাকে দিয়েই শুরু করি। সিটের সারি পাশ দিয়ে মঞ্চের দিকে এগোলো রবিন, চেহারায় উত্তেজনার ছাপ। মঞ্চে উঠে তার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন মিসেস রথরক। তাতে সংলাপ লেখা। পড়া আর অভিনয় একসঙ্গে চালিয়ে যেতে হবে। শুরু করলো রবিন। মুসার চোখ ওর দিকে। পাশ থেকে চমকে দিল ডলি। মুসা, আমি এসে গেছি। ফিরে তাকালো সে। হাসি মুখে তাকিয়ে আছে ডলি। বলল, দেরি করে ফেললাম নাকি? মুসা বলল, না, মাত্র শুরু করেছে। রবিনই প্রথম। যেরকম ঢিলামি শুরু হয়েছে, কয়েক ঘন্টা লাগিয়ে দেবে। হয়তো দেখা যাবে আজ আবার সবার টেস্টই নেওয়া হলো না। ডলি বলল, তুই কোন পাঠটা করছো? ডলির গায়ে পারফিউমের গন্ধ পাচ্ছে মুসা। পরিচিত লাগছে গন্ধটা। মনে করতে পারছে না। মুসা বলল, আমার এসব নাটক ফাটক ভাল লাগে না। তবুও যদি করতেই হয় সবচেয়ে ছোট রোলটা নেব, ডেলিভারি বয়। মাত্র 5 লাইনের সংলাপ। দিলে দিল, না দিলে নাই। লেডি ভ্যাম্পায়ারের পাঠ করার ইচ্ছা আমার, গর্বের সঙ্গে বলল ডলি। ডায়লগ আগে নিয়ে গিয়ে মুখস্থ করে ফেলেছি। আশা করছি পেয়ে যাব চরিত্রটা। পরীক্ষা দেওয়া শেষ করে মঞ্চ থেকে নেমে এলো রবিন। ডলিকে জিজ্ঞেস করলো, আম, কণিকা আসেনি? ডলি বলল, এসেছে। হাত তুলে দেখালো সে। ওই তো। এগিয়ে এলো কণিকা, বলল, আমাকে খুঁজছো? পিছনে কিমি। জানতে চাইলো কণিকা, কেন খুঁজছো? রবিন বলল, না এমনি, এলে একসঙ্গে, তারপর আর দেখা নেই। কণিকা বলল, ও, চলো বসি। আগের সিটটাই গিয়ে বসলো রবিন। পাশে কণিকা। কিমি বসলো টনির পাশে। মুসার দিকে তাকালো ডলি। লম্বা চুলে ঝাঁকি দিয়ে হেসে বলল, আবার সেই তুমি আর আমি একা। জবাব দিল না মুসা। মিসেস রথরক বললেন, টনি হাওয়াই অভিনয় করবে? বলে ঘুরেই ডলির উপর চোখ পড়ে গেল। বলল, ও, ডলিও এসেছ? ভালো, তোমার কথাই ভাবছিলাম। এখানকার ছেলে মেয়েদের অনেককেই তার পরিচিত। এক পা এগিয়ে গেল ডলি। বলল, হ্যাঁ, এসেছি। মিসেস রথরক বললেন, টনির আগে তুমি চেঞ্জ দিতে চাও? ডলি বলল, "আম, অসুবিধা নেই, টনি আগে গেলেও হয়।" মিসেস রথরক বললেন, ঠিক আছে, তুমি এসো আগে, তোমার চরিত্রটা বড়। এগিয়ে গেল ডলি। মঞ্চের মাঝখানে গিয়ে দর্শকের দিকে ফিরে হাসলো। অনেকের মতো মুসাও তাকিয়ে আছে ওর দিকে। সংলাপ বলার আগে লেকচার দিতে শুরু করলো ডলি। বলল, ভ্যাম্পায়ার হওয়া বড়ই কঠিন কাজ। উম, যে না হয়েছে সে বুঝবে না। উহ, গুঙিয়ে উঠল সে। সবাই ভাবলো অভিনয় করছে ডলি, কিন্তু কণিকা আর কিমি বুঝতে পারছে গোঙানিটা সত্যি। খিদেই এমন করছে। একটা বিশেষ দৃশ্য অভিনয় করতে দেখাতে বললেন মিসেস রথরক। অভিনয় শুরু করলো ডলি। ভালোই, বলে উঠল মুসার কাছে দাঁড়ানো একটা মেয়ে। বলল, তবে অতি অভিনয় করছে। ফিরে তাকালো মুসা। মেয়েটা সুন্দরী। কখন এসে দাঁড়িয়েছে তার পাশে বলতে পারবে না।
মঞ্চের দিকে চোখ থাকায় খেয়াল করেনি এতক্ষণ। মাথা ভর্তি কালো চুল। এত নিঃশব্দে এলো কি করে? ভ্যাম্পায়ার নাকি? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো মুসা। কি বললে? মেয়েটি বলল, বললাম অতি অভিনয়। নাটক না হয়ে কার্নিভালে যাত্রা হয়ে যাচ্ছে। মুসা বলল, আসতে বলো, শুনতে পেলে দুঃখ পাবে। মেয়েটি বলল, পায় পাক, ভুল তো আর বলিনি। মুসা বলল, খুব বেশি আত্মবিশ্বাস মনে হচ্ছে তোমার। জবাবে হাসলো মেয়েটা। ডান হাতটা মুসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি অ্যানি, ওই চরিত্রটার জন্যই ড্রেস দেবো আমিও। কয়েক মিনিট পর ডলিকে বিদায় দিয়ে মিসেস রথরক ডাকলেন, অ্যানিট ক্যামরন, এবার তুমি এসো। নড়ে উঠল অ্যানি। মুসার দিকে তাকিয়ে আবার হেসে বলল, যাচ্ছি, দোয়া করো। হালকা পায়ে সিঁড়ি বেয়ে নিঃশব্দে মঞ্চে উঠল সে। ভ্যাম্পায়ার হিসেবে কাকে বেশি সন্দেহ করা উচিত ভাবতে লাগলো মুসা। ডলি না অ্যানি? অ্যানিই হবে। ডলি অতিমাত্রায় সরব, অ্যানি শান্ত, ছায়ার মতো নিঃশব্দ চলাফেরা তার। অ্যানি অভিনয় শুরু করতেই নীরব হয়ে গেল সমস্ত অডিটোরিয়াম, যেন কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চলেছে সে। নাক কুচকালো, মোরগের মতো ঘাড় কাত করলো, হাসলো, ভ্রুকুটি করলো। তাকিয়ে আছে সবাই। মুসা নাটক বোঝে না, কিন্তু অ্যানি আর ডলির অভিনয় দেখে এটুকু অন্তত বুঝলো দুজনের মধ্যে কে ভ্যাম্পায়ারের অভিনয় ভালো করতে পারবে। ডায়লগ বলা শেষ হতেই তুমুল হাততালি পড়তে লাগলো। লজ্জা পেল অ্যানি, লাল হয়ে গেল। মঞ্চ থেকে নেমে এগিয়ে গেল মুসার দিকে। প্রশংসা করলো মুসা, বলল, তুমি দারুণ অভিনয় করো। অ্যানি বলল, সত্যি বলছো? পাত্রটা পেলে খুব খুশি হতাম। ওর চকচকে বাদামি চোখের দিকে তাকিয়ে রইল মুসা। কোমল, কেমন যেন পুরনো ধাঁচের চোখ। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে ওর। ভ্যাম্পায়ারের বয়সে কোনো ঠিক ঠিকানা থাকে না। কোন আমলে মানুষ অ্যানি? অ্যানি জানতে চাইল, আম, এখান থেকে বেরিয়ে কোনো কাজ আছে তোমার? মুসা বলল, না। অ্যানি বলল, চলো না তাহলে হেঁটে আসি কোনোখান থেকে। সৈকতে যাবে? তা যাওয়া যায়। ভ্যাম্পায়ারের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ভেবে বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল মুসার। কিন্তু অ্যানি কি সত্যিই ভ্যাম্পায়ার? বাইরের নির্জনতার মধ্যে না গেলে সেটা বোঝা যাবে না। প্রমাণ করতে হলে ঝুঁকি নিতেই হবে। ভূতের সঙ্গেই বেরোতে হবে। দাঁড়াও, আসছি বলে বাথরুম সারতেই বোধহয় মঞ্চের পেছনে পর্দা সরিয়ে ওপাশে চলে গেল অ্যানি। জমছে ভালোই, ভাবল মুসা। দ্রুত পরিচয় হচ্ছে অনেকের সঙ্গে। যত বেশি মানুষের সঙ্গে জানাশোনা হবে তত ভালো। ভ্যাম্পায়ারের খোঁজ পাওয়া সহজ হবে। কোনজন যে ভ্যাম্পায়ার কাছাকাছি না এলে বোঝা যাবে না। সিটের দিকে ফিরে দেখলো সিটের দিকে ফিরে দেখলো রবিন আর কণিকা বেরিয়ে যাচ্ছে। পেছনে এসে দাঁড়ালো ডলি। বলল, কিছুক্ষণের মধ্যে কে কোন পাঠটা পাবে ঘোষণা করবে মিসেস রথরক। মুসা বলল, তুমি যেটা চাইছো পাবে বলে মনে হয়? চোখের পাতা শুরু হয়ে এলো ডলির। বলল, না পাওয়ার কোনো কারণ আছে? ডলির প্রতিক্রিয়া দেখে অবাক হলো মুসা। বলল, না না, তা বলছি না। তুমি কি ভাবছো সেটা জানতে চাচ্ছিলাম। রাগার কিছু কিন্তু বলিনি। সামলে নিল ডলি। বলল, পাতটা আমিই পাবো। মুসা বলল, অভিনয় তেমন বুঝি টুঝি না, তবে আমার মনে হয়েছে ভালো অভিনয় করেছো তুমি। চেহারা আবার স্বাভাবিক হয়ে এলো ডলির। বলল, বাইরে যাবে? চলো না, ঘুরে আসি। বদ্ধ ঘরে ভালো লাগছে না। মুসা বলল, তোমার সঙ্গে যেতে পারবো না। ঘাড় বাঁকিয়ে তাকালো ডলি। বলল, কেন? ঘাবড়ে গেল মুসা। আবার রেগে যাবে না তো? না, রাগ করলো না ডলি। মুসার চোখের দিকে তাকালো। আঠার মতো আটকে গেল যেন দৃষ্টি। মুসার মনে হতে লাগলো তাকে কোনো অদ্ভুত জায়গায় স্বপ্নের মধ্যে টেনে নিয়ে চলেছে মেয়েটা। নিচের অন্ধকার খাদের মধ্যে তলিয়ে যাচ্ছে সে। এমন লাগছে কেন? জোর করে চোখটা সরিয়ে নিল। বলল,
জোর করে চোখটা সরিয়ে নিল। অবাক হলো ডলি, সেই সঙ্গে হতাশ। অভিমানী সুরে বলল, আমার সঙ্গে যেতে পারবে না কেন? মুসা বলল, অ্যানিকে কথা দিয়ে ফেলেছি, ওর সঙ্গে বেরোবো। হতাশা ছেয়ে দিল ডলির চেহারা। ওর অবস্থা থেকে মায়া লাগলো মুসার। বলল, তুমি যেতে চাইলে আগে বললে না কেন? তুমি যেতে চাও আগে বললে না কেন? তাহলে অ্যানিকে আর অ্যাটেনশন প্লিজ, জোরে জোরে বলতে লাগলেন মিসেস রথরক। আমার কথা শোনো। নাটকের জন্য যারা যারা সিলেক্টেড হয়েছো তাদের নাম ঘোষণা করছি। তোমরা সবাই ভালো অভিনয় করেছো, এত ভালো যে কাকে বাদ দিয়ে কাকে নেব সেটা ঠিক করতেই বেকায়দায় পড়ে গেছি। সবাইকে নেয়ার মতো এত চরিত্র আমার নাটকে নেই, তাই বাধ্য হয়ে কয়জনকে বাদ দিতে হয়েছে। যারা যারা বাদ পড়েছে তাদের দুঃখ ঘোচানোর জন্য প্রচুর ভালো ভালো কথা বললেন তিনি, সান্ত্বনা দিলেন। শেষে নাম ঘোষণা করতে লাগলেন। টনি, রবিন, মুসা তিনজনই সুযোগ পেল। পেল কণিকা আর কিমি। অ্যানিকে মেইন রোলটা পেতে দেখে অবাক হলো না মুসা। ডলিকে দেওয়া হলো একটা বড় চরিত্র। ডলি তাতে খুশি হতে পারল না মোটেও। অ্যানি যেটা পেয়েছে সেটা চেয়েছিল সে। উল্লাসে ফেটে পড়ার উপক্রম হলো অ্যানির। বলল, মুসা, রোলটা পেয়েই গেলাম শেষ পর্যন্ত। মুসা বলল, পাবে সে তো জানা কথা। তোমার পাওয়ার ব্যাপারে এক বিন্দুও সন্দেহ ছিল না আমার। অ্যানি বলল, সত্যি বলছো? মুসা বলল, হ্যাঁ, মিথ্যে বলবো কেন? ঝলমলে হাসি উপহার দিল অ্যানি। বলল, থ্যাংক ইউ। চলো বেরোই। নাকি আরো থাকবে? মুসা বলল, না, আর কি, হই তো গেল। টেস্ট দিলাম, চান্স পেলাম, ব্যাস। এগিয়ে গিয়ে দরজাটা খুলল মুসা, ধরে রাখলো অ্যানির বেরোনোর জন্য। বাইরে বেরিয়ে আগে হাঁটতে শুরু করলো অ্যানি। মুসাও পা বাড়িয়েছে। কুট করে শব্দ হলো পেছনে। ফিরে তাকালো। সাত করে একটা ছায়া সরে গেল দরজার কাছ থেকে। ক্ষণিকের জন্য আলো পড়ল ছায়াটার মুখে। ডলিকে চিনতে ভুল হলো না তার। এক মুহূর্ত তাকিয়ে রইল ডলি, তারপর ধরাম করে লাগিয়ে দিল দরজাটা। রাগ দেখালো। মুসার সঙ্গে বেরোতে না পারার দুঃখ ভুলতে পারছে না। কিছু করার নেই মুসা, অ্যানিকে কথা দিয়েছে আগে। সৈকতে হাঁটতে হাঁটতে চাঁদের দিকে মুখ তুলে তাকালো অ্যানি। জ্যোৎস্নায় অনেক বেশি আকর্ষণীয় লাগছে ওকে। মেয়ে ভ্যাম্পায়াররা যে সুন্দরী মেয়ের রূপ ধরে আসে ভোলেনি মুসা। কিন্তু অ্যানিকে ভ্যাম্পায়ার ভাবতে ভালো লাগলো না। তবে অসতর্কও হলো না। ভ্যাম্পায়াররা নানা ছলনা জানে। ওদের মায়ার জালে জড়ালে রিকি আর জিনার অবস্থা হতে দেরি হবে না তারও। পানির কিনার দিয়ে হাঁটছে ওরা। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। ডানে পাথরের জেটিতে আছড়ে পড়ছে ঢেউ। সামনের দিকে হাত তুলে অ্যানি জিজ্ঞেস করলো, ওরা কি তোমার বন্ধু? পানিতে নেমে পাশাপাশি হাঁটছে রবিন আর কণিকা। ঢেউ আছড়ে পড়ছে ওদের পায়ে। মেঘের আড়ালে চলে গেল চাঁদ। অন্ধকারে হারিয়ে গেল দুজন। আবার যখন বেরোলো চাঁদ, আর দেখা গেল না ওদের। অবাক হলো মুসা। এত তাড়াতাড়ি গেল কোথায় ওরা? কয়েক মিনিট নীরবে হাঁটলো মুসা আর অ্যানি। আবার মেঘের আড়ালে ঢাকা পড়ছে চাঁদ। অনবরত চলতে লাগলো চাঁদের এই লুকোচুরি খেলা। অ্যানি বলল, রাত নিশ্চয়ই অনেক, কটা বাজে? অন্ধকারে ঘড়ি দেখার চেষ্টা করলো মুসা। দেখা যাচ্ছে না, তবে 11টার বেশিই হবে। অ্যানি বলল, বাড়ি যাওয়া দরকার, দেরি করলে আম্মা চিন্তা করবে। বাহ, ভ্যাম্পায়ারের আবার আম্মাও থাকে। বাহ, ভ্যাম্পায়ারের আবার আম্মাও থাকে, ভাবলো মুসা। যদিও এখন পর্যন্ত কোনো রকম অস্বাভাবিক আচরণ করেনি অ্যানি। সময় নিচ্ছে আর কি, ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় আছে। জিজ্ঞেস করলো মুসা, কাল যাচ্ছ তো থিয়েটারে? অ্যানি বলল, নিশ্চয়ই। মুসা বলল, চলো তোমাকে দিয়ে আসি। অ্যানি বলল, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। শুধু শুধু কষ্ট করতে হবে না তোমার। শহরের দিকে রওনা হয়ে গেল অ্যানি।
যতক্ষণ দেখা গেল ওকে তাকিয়ে রইল মুসা। ধীরে ধীরে বালিয়াড়ির ওপাশে হারিয়ে গেল অ্যানি। কিমি বলল, খুব ভালো লাগছে আমার। আজকের রাতটা খুব সুন্দর। টনি বলল, আমারও ভালো লাগছে। সৈকতের কিনারে সাগরের দিকে মুখ করে বারান্দায় বসে আছে দুজনে। মস্ত কটেজটা ভাড়া নিয়েছে টনির বাবা। কিমি বলল, চলো না সৈকতে হেঁটে আসি। টনি বলল, কি দরকার? এইখানেই তো ভালো লাগছে। সুযোগের অপেক্ষায় আছি। কিমি বলল, তা লাগছে, গেলে আরো ভালো লাগতো। টনিকে সম্মোহিত করে ওষুধ শুকিয়ে কাবু করে রক্ত খাওয়ার অপেক্ষা করছে। এভাবে বসে থাকলে সে সুযোগ পাবে না। উঠে দাঁড়ালো সে। রেলিং এর কাছে গিয়ে পেট চেকিয়ে দাঁড়ালো। খানিকক্ষণ বসে থেকে টনিও উঠে দাঁড়ালো। ফিরে তাকালো ফিরে তাকালো কিমি। টনির মুখোমুখি হলো। জ্যোৎস্নায় খুব সুন্দর লাগছে ওকে। টনির চোখ আটকে গেল কিমির চোখে। আরো কাছে চলে এলো কিমি। হাত নাড়লো টনির নাকের সামনে। কিমির চাহনিতেই কেমন যেন হয়ে গিয়েছিল টনি। মিষ্টি গন্ধে অবশ হয়ে আসতে লাগলো শরীর। ওর কাঁধে দুই হাত রাখলো কিমি। ধীরে ধীরে মুখটা নামিয়ে আনতে লাগলো গলার কাছে। চোখের সামনে দেখতে পাচ্ছে তপ তপ করছে শিরাটা। মুহূর্তে খিদে জাগিয়ে উঠল। প্রবল হয়ে গেল রক্তের তৃষ্ণা। ঠোঁট দুটো ফাঁক হয়ে ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল আপনা আপনি। বেরিয়ে পড়লো তীক্ষ্ণ মাথাওয়ালা সদন্ত। কুটুস করে ফুটিয়ে দিলেই হলো এখন। রক্ত বেরিয়ে আসবে ফিনকি দিয়ে। চুষে চুষে খাবে সে। সাবধান, অত উতলা হয়েও না। নিজেকে হুঁশিয়ারি করলো কিমি। লোভ সামলাও। রক্ত শুষিয়ে ওকে শিবরে বানিয়ে ফেলো না। ও মারা গেলে ভীষণ বিপদে পড়বে। শিরাটার উপর মুখ নামালো সে। দাঁত চেপে ধরল। ফুটিয়ে দিতে যাবে, ঠিক এই সময় শোনা গেল তীক্ষ্ণ চিৎকার। এই, কি করছো তোমরা? ঝটকা দিয়ে মুখ সরিয়ে এক লাফে পিছিয়ে গেল কিমি। ঠোঁট দিয়ে চেপে ঢেকে ফেললো দাঁত দুটো। গলা শুনেই বুঝতে পারলো টনির বোন সিসি। সর্বনাশ! সরকিত হলো কিমি। এই বিচ্ছি মেয়েটা সদন্ত দুটো দেখে ফেলেনি তো? টনিরও ঘোর কেটে গেল। চিৎকার করে উঠল, সিসি, চেঁচাচ্ছিস কেন? সিসি বলল, দেখতে এসেছিলাম তোরা কি করছিস। বলে হি হি করে হাসতে লাগলো সিসি। রাগ আগ্নেয়গিরির লাভার মতো ফুটতে শুরু করলো কিমির মগজে। সিসির ঘাড় চেপে ধরে ওর গলাতে দাঁত ফুটিয়ে দিতে ইচ্ছে করলো। কিন্তু সেটা করতে যাওয়া হবে চরম বোকামি। যতই ঝগড়া করুক, বোনকে প্রচন্ড ভালোবাসে টনি। মুসা আর রবিনও পছন্দ করে। সিসির কিছু হলে ভ্যাম্পায়ারের পিছনে আদা জল খেয়ে লাগবে তিনজনে। সাংঘাতিক বিপদে পড়ে যাবে। স্যান্ডি হলো ছাড়তে বাধ্য করবে। নিজেকে শান্ত করার চেষ্টা চালালো কিমি। পারছে না কোনো মতে। পেটে খিদে না থাকলেও এক কথা ছিল। এখানে থাকলে নিজেকে সামলাতে না পেরে শেষে কোন অঘটন ঘটিয়ে বসে কে জানে। চলে যাওয়াই ভালো। আমি যাই টনি। বলে আর একটা মুহূর্ত দাঁড়ালো না সে। দ্রুত বারান্দা থেকে নেমে লম্বা লম্বা পায়ে হাঁটতে শুরু করলো। কানে এলো ওর চলে যাওয়ার জন্য বোনকে দায়ী করে বকাবকি করতে শুরু করেছে টনি। রাত দুপুরে ঘন ঘন কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল মুসার। এত রাতে কে? আদো ঘুম নিয়ে বিছানা থেকে নামলো সে। দরজা খুলতে চলল। দরজায় দাঁড়িয়ে আছে দুজন পুলিশ অফিসার। মুসার নাম জানতে চাইলো একজন। বল মুসা নাম বলল, মুসা। পুরো নাম? মুসা আমান। পুলিশ অফিসারটা বলল, আজ রাতে অ্যানিট ক্যামেরনের সঙ্গে সৈকতে গিয়েছিলে? ডলে ডলে চোখ থেকে ঘুম তাড়ানোর চেষ্টা করলো মুসা। বলল, "আম, হ্যাঁ। আহ, কেন, কি হয়েছে? কিছু হয়েছে নাকি?" পুলিশ অফিসার বললেন, কটার সময় শেষ দেখেছো ওকে? মুসা বলল, এই
উম ১১টা 11:30 হবে। অফিসারটা বললেন, তোমার আব্বা আছেন বাসায়? মুসা বলল, না, মাকে নিয়ে বেড়াতে গেছে হ্যামারহেডে। বলে গেছে শনিবার নাগাদ আসবে। কেন, বাবাকে দরকার? পুলিশ অফিসারটি বললেন, না, তোমাকেই দরকার। পরস্পরের দিকে তাকালো দুই অফিসার। একজন পুরুষ, ৬ ফুটের বেশি লম্বা, মাংসপেশির পাহাড় মনে হয়। দ্বিতীয়জন কঠোর চেহারার একজন মহিলা। দুজনেই গম্ভীর। জানতে চাইল মুসা, অ্যানির কিছু হয়েছে? অফিসার জানালো, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসা বলল, কে খবর দিল আপনাদের? অফিসার বলল, ওর আম্মা। তার মানে সত্যি সত্যি আম্মা আছে অ্যানির? ভ্যাম্পায়ার নয় সে? জানতে চাইলো মহিলা পুলিশ অফিসার। কোথায় শেষ তাকে দেখেছো? মুসা বলল, সৈকতে। মহিলা অফিসারটি বললেন, সৈকতের কোনখানে? মুসা বলল, শহরের কিনারে, একটা বালিয়াড়ির কাছে। কমিউনিটি থিয়েটার থেকে বেরিয়ে ওখানে হাঁটতে গিয়েছিলাম আমরা। অফিসারটি বললেন, জায়গাটা আমাদের দেখাতে পারবে? মাথা ঝাঁকালো মুসা। অফিসার বললেন, কাপড় পরে এসো তাহলে, একটু আমাদের সঙ্গে আসো। পেট্রোল কারের পেছনে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মুসা। ভেসে ভেসে যেন সরে যাচ্ছে নির্জন ঘুমন্ত শহরটা। খড়খড় করছে টু ওয়ে রেডিও স্পিকার। কথা হচ্ছে, কিন্তু কার সঙ্গে কথা বলছে অফিসাররা বুঝতে পারল না সে। অ্যানির কথা ভাবতে লাগলো। মনে পড়লো ওর চকচকে চুল, ওর উজ্জ্বল হাসি। আস্তে চালান। শহরের কিনারে পৌঁছে অফিসারদের বলল মুসা। আর একটু সামনেই। মসৃণ রূপালী সৈকতটার দিকে তাকালো সে। হঠাৎ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, থামুন এখানেই। সঙ্গে সঙ্গে ঘ্যাঁচ করে ব্রেক পুষল অফিসার। গাড়ি থেকে নামলো মুসা। ছোট বালিয়াড়িটার দিকে এগিয়ে গেল। হাঁটতে গিয়ে ঠান্ডা বালি ঢুকছে জুতোর মধ্যে। ওর ঠিক পেছনেই রয়েছে দুই পুলিশ অফিসার। ওদের হাতে শক্তিশালী টর্চের রশ্মি হলুদ আলোর বৃত্ত সৃষ্টি করেছে বালিতে। মুসা বলল, এইখানেই হাঁটছিলাম আমরা। গালে এসে লাগছে সাগরের ফুরফুরে হাওয়া। নোনা গন্ধের সঙ্গে মিশে আছে পচা শ্যাওলার গন্ধ। পেছনের দুদিকে সরিয়ে গিয়ে আলো ফেলে ফেলে দেখতে শুরু করলো দুজন অফিসার। সৈকতের এপাশ ওপাশ, সামনে পিছনে চোখ বলিয়ে অনুমানের চেষ্টা করলো মুসা। কোথায় যেতে পারে অ্যানি? রাতে এই সৈকত ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে ওঠে। সর্বক্ষণ চলে ভ্যাম্পায়ারের আনাগোনা। বাড়িয়ালির বালিয়াড়ির সাদা বালিতে উঁচু হয়ে আছে কালো মতো একটা কি যেন। শেষবার এই বালিয়াড়িটার আড়ালেই হারিয়ে যেতে দেখেছিল অ্যানিকে। কৌতূহল হলো, এগিয়ে চলল ওটার দিকে। কাঁধের উপর দিয়ে ফিরে তাকিয়ে দেখলো টর্চ হাতে দুজন খুঁজতে খুঁজতে সরে যাচ্ছে অফিসাররা। পানির কিনারা পানির কিনারে খুঁজছে দুজন। হয়তো ভাবছে রিকির মতো পানিতে ডুবে মারা গেছে অ্যানিও। কালো ডিবিটার কাছে চলে এলো মুসা। ভালো মতো দেখার জন্য নিচু হয়ে তাকালো। পরক্ষণে সোজা হয়ে চিৎকার করে ডাকতে লাগলো দুই অফিসারকে। বালিতে চিৎ হয়ে পড়ে আছে অ্যানি। একটা হাত বুকের উপর, আরেকটা হাত পাশে ছড়ানো। চাঁদের আলোয় ফ্যাকাশে লাগছে সাদা চামড়া। নিথর হয়ে পড়ে আছে সে। কোনো কিছুতে হাত দিও না। নিথর হয়ে পড়ে আছে সে। মুসাকে সাবধান করলো মহিলা অফিসার। কোনো কিছুতে হাত দিও না। সরে যেতে বলল। অ্যানির দিকে তাকিয়েছে মুসা। অ্যানির দিকে তাকিয়ে আছে মুসা। খোলা চোখ দুটো নিষ্প্রাণ, শূন্য চাহনি মিলে যেন তাকিয়ে রয়েছে রাতের আকাশের দিকে। হাঁ হয়ে থাকা মুখ বালিতে ভরে গেছে। নাকের ফুটোও বালি। জানা দরকার কি করে মারা গেল ও। কাছে যেতে মানা করছে তাকে অফিসাররা। করুক, শুনবে না কথা। জানতেই হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দুজনে। মুসার দিকে চোখ নেই। এই সুযোগে অ্যানির লাশের কাছে চলে গেল সে। বসে পড়ে
বাড়িয়ে গলার কাছ থেকে চুলটা সরিয়ে নিল। চিৎকার করে উঠল দুই অফিসার। ওকে সরিয়ে নিতে এলো একজন। ততক্ষণে যা দেখার দেখে ফেলেছে মূসা। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল গলার শিরার উপরে চামড়ায় দুটো ফুটো। ফুটো দুটো দিয়ে রক্ত বেরিয়ে কালো হয়ে আছে। এই জিনিস দেখারই আশঙ্কা করেছিল। তার মানে তার সন্দেহ ঠিক। লীলা আর জন ছাড়াও আরো ভ্যাম্পায়ার আছে এই এলাকায়। ওগুলোকে থামানো দরকার। নইলে রিকি আর অ্যানির মতো আরো কত জীবন যে নষ্ট করবে ঠিক নেই। চাপার রাগ ফুঁসে উঠতে লাগলো ভিতরে ভিতরে। ওখানে দাঁড়িয়ে আরো একবার প্রতিজ্ঞা করলো, সবগুলোকে ধ্বংস না করে ক্ষান্ত হবে না। খুঁজে বের করবে, খুন করবে একে একে, কোনোটাকে রেহাই দেবে না। স্যান্ডি হলোকে পুরোপুরি মুক্ত করবে ভ্যাম্পায়ারের কবল থেকে। বালিতে বসে পড়ল মূসা। মাথার মধ্যে কেমন ঘোর লেগে আছে। মোবাইল ফোনের খবর পেয়ে আরো অনেক পুলিশ এসে হাজির হয়েছে। কাজে ব্যস্ত ওরা। লাশটা যেখানে পাওয়া গেছে সাদা রঙের প্লাস্টিকের খুঁটি দিয়ে চারপাশে ঘিরে দিয়েছে। সূত্র খুঁজে বেড়াচ্ছে। কিভাবে মারা গেল মেয়েটা বোঝার চেষ্টা করছে। বসেই আছে মূসা। অবশেষে কাজ শেষ হলো পুলিশের। ওকে ডাকলো একজন। গাড়িতে তুলে নিল। চুপচাপ বসে রইল সে। কারোর সঙ্গে কোনো কথা বলল না। ওরাও তাকে জিজ্ঞেস করলো না কিছু। থানায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে। অন্ধকার শহরটার ওর পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে যেন স্বপ্নের মধ্যে। মেইন স্ট্রিট আর ওশন অ্যাভিনিউটা যেখানে ক্রস করেছে তার এক কোণে দাঁড়িয়ে আছে বাড়িটা। পাথরের তৈরি পুরনো বাড়ি। জানালায় মোটা লোহার শিক লাগানো, জেলখানার মতো। হাজত না জেল? অস্বস্তি বোধ করতে লাগলো সে। শেষবার ওর সঙ্গে দেখা হয়েছে দে- শেষবার ওর সঙ্গে দেখা গেছে অ্যানিকে। লাশটাও খুঁজে বের করেছে সে। তার জন্য কি সন্দেহ করা হচ্ছে ওকে? ওকারিস নামে একজন ডিটেকটিভ তার অফিসে নিয়ে ঢুকালো মূসাকে। তারপর শুরু হলো মুষলধারে প্রশ্ন। একই প্রশ্ন বারবার। কখনো কণ্ঠস্বর চড়িয়ে, কখনো নামিয়ে, কখনো ধমকের সুরে, কখনো কোমল সুরে। কোথায় দেখা হয়েছে অ্যানির সঙ্গে, কতদিনের পরিচয়, শেষবার ওর সঙ্গে কোনখানে ছিল, কতক্ষণ, ইত্যাদি ইত্যাদি, এবং আরো নানা রকম প্রশ্ন। জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে গেল মূসা। ভোরের ঘণ্টাখানেক আগে ছাড়া পেল সে। হেঁটে চলল মেইন স্ট্রিট ধরে। বন্ধ দোকানগুলোর পাশ দিয়ে এত লোককে দেখা গেল না। হেঁটে চলল মেইন স্ট্রিট ধরে। বন্ধ দোকানগুলোর পাশ দিয়ে একটা লোককেও দেখা গেল না এই সময়ে। দ্রুত হাঁটতে লাগলো সে। যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে চাইছে যেন থানার কাছ থেকে। সে যে নির্দোষ এটা পুলিশকে বোঝাতে পেরেছে কিনা বুঝতে পারছে না। মনে হয় পারেনি। ওকারিস ওকে সন্দেহ করে বসে আছে। ছেড়ে দিয়েছে বোধহয় ওর গতিবিধির উপর চোখ রাখার জন্য। দোতলার শিক লাগানো জানলাগুলোর কথা মনে পড়ে আবার কেঁপে উঠল। ওর মধ্যে আটকা থাকতে হলে মরেই যাবে। আবার এনির কথা ভাবলো, রিকির কথা ভাবলো। রাগটা মাথা চাড়া দিল আবার। মনে মনে আবারও কসম খেলো, ভ্যাম্পায়ারের দলকে ধ্বংস না করে শান্ত হবে না। কি করে খতম করতে হয় ওদের ভালো মতোই জানে সে এখন। ড্রাকুলার বইতে পড়েছে। একজন পাদ্রিকে জিজ্ঞেস করেছে, একজন মাওলানাকে জিজ্ঞেস করেছে। পাদ্রি বলেছে কাঠের চোখা খুঁটি ঢুকে দিতে হবে ভ্যাম্পায়ারের বুকে। ক্রুশ বাড়িয়ে ধরলে ভ্যাম্পায়ার আর এগোয় না। মাওলানা বলেছেন আল্লাহ রসুলের নাম মনে করলে কোনো জিন ভূতের সাধ্য নেই কাছে এগোয়। দুজনেই একটা ব্যাপারে একমত, রোদের আলো আর আগুন সহ্য করতে পারে না রক্তচোষা ভূত। রোদের মধ্যে বের করে নিয়ে এলে কিংবা গায়ে আগুন ধরিয়ে দিলে ধ্বংস হতে বাধ্য। বুকে কাঠের খুঁটি পোঁতার চেয়ে আগুন ধরানোটাই সহজ মনে হয়েছে তার কাছে। তবে সবার আগে প্রথম কাজটা হলো
ওদের খুঁজে বের করা। সাঁঝের আকাশের দিকে তাকিয়ে আছে কণিকা। কেমন অসহায় বোধ করছে। কোথায় ওরা? ভাবল। সবসময় এত দেরি করে কেন আসে? শহরে গিয়ে ছেলেগুলোকে খুঁজে বের করার কথা ভাবতে লাগলো একবার। চোখের সামনে থেকে সরিয়ে দিল উঠতে থাকা লম্বা কালো চুল। জোরে নিঃশ্বাস ফেলল। ওর এত তাড়া থাকা উচিত না। ডলি আর কিমি কখনো তাড়াহুড়া করে না। পা থেকে স্যান্ডেল খুলে নিল সে। ঠান্ডা বালি ঢুকে যাচ্ছে আঙ্গুলের ফাঁকে। হাঁটতে গেলে লাফ দিয়ে দিয়ে উঠে আসছে পায়ের পাতার উপরে। মাথার উপর ঢানা ঝাপটানোর শব্দ শুনে মুখ তুলে তাকালো সে। অনেকগুলো বাদুড় একসঙ্গে উড়ে চলেছে পাহাড়ের দিকে। বালিয়াড়ির পাশ দিয়ে চলার সময় খিল খিল হাসির শব্দে চমকে গেল। ফিরে তাকিয়ে দেখলো টিলার আড়াল থেকে বেরিয়ে আসছে কিমি আর ডলি। ঝাঁপিয়ে পড়লো ওর উপর। ঘাবড়ে গেল কণিকা। ধাক্কা দিয়ে সরিয়ে দিল দুজনকে। চিৎকার করে উঠল, এই, কি করছো? জবাব দিল ডলি, রক্ত খাবো। কণিকা বলল, কি যা তা বলছো? আমি তোমাদের স্বজন। বলল, স্বজনেরই রক্ত খাবো আজ। দুজনেই যুক্তি করে এসেছে, বুঝতে পারল কণিকা। বলল, তার মানে আমাকে বিশ্বাস করতে পারছো না? ডলি বলল, না, পারছি না। তুমি যে আমাদের স্বজন কি করে বুঝবো? কণিকা বলল, কি করে বুঝতে চাও? ডলি বলল, তোমার গলায় দাঁত বসাবো। রক্তের স্বাদ থেকেই বুঝতে পারবো তুমি আসল না নকল। তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে দেখতে দেখতে কণিকা বলল, কাউন্ট ড্রাকুলার বলেছেন বুঝি? ডলি বলল, যদি বলি তাই। কণিকা বলল, একই কথা তো আমিও তোমাদের বলতে পারি। আমি যদি বলি আমার সন্দেহ তোমরা নকল, কাউন্ট ড্রাকুলার আমাকে বলেছেন তোমাদের রক্ত খেয়ে দেখার জন্য, তাহলে কি বলবে? প্রশ্নের জবাব দিতে পারল না কিমি আর ডলি। পরস্পরের দিকে তাকাতে শুরু করলো। দ্বিধায় ফেলে দিয়েছে ওদের বুঝতে পেরে চাপ দিল কণিকা। কই, দাঁড়িয়ে আছো কেন? এসো, রক্ত টেস্ট করো আমার। তারপর আমি তোমাদের রক্ত টেস্ট করব। ডলির দিকে তাকিয়ে আচমকা ধমকে দিয়ে উঠল কিমি। বলল, তখনই বলেছি এসব চালাকির দরকার নেই। ও আমাদেরই লোক। জন যখন ঢুকিয়েছে, নকল হতেই পারে না। কাউন্ট ডাকলার যতই বলুন। নইলে আমাদের যা করতে বলবেন একই কাজ কণিকাকে বলবেন কেন? কণিকার দিকে তাকালো। বলল, থাক, নিজেরা নিজেরা ঝগড়া করে আর লাভ নেই। তা কোথায় যাচ্ছিলে? কণিকা বলল, শহরে। কিমি বলল, আমরাও যাব। পরদিন সন্ধ্যায় রবিনকে ফোন করলো মুসা। সারাদিন ওর খোঁজ পায়নি। আশা করেছিল আসবে, আসেনি। সে নিজেও যোগাযোগ করতে পারেনি। সারা রাত থানায় কাটিয়ে এসে ভোরের দিকে সেই যে শুয়েছিল, উঠেছে দুপুরের পর। সাগরে গিয়ে সাঁতার কেটেছে অনেকক্ষণ। ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল শেষ। কাপড় পরে বেরোনোর জন্য রেডি হয়ে এখন রবিনকে ফোন করলো। ফোন ধরলো বোর্ডিং হাউসের অ্যাটেন্ডেন্ট। ওখানেই উঠেছে রবিন। মুসার শত চাপাচাপিতেও ওর ভাড়া করা কটেজে ওঠেনি। লোক বাড়লে গাদাগাদি হয়ে যাবে, আঙ্কেল আন্টির অসুবিধা হবে। বেড়াতে আসা মানুষকে কোনোভাবে বিরক্ত করা উচিত না। মুসা জানতে চাইলো, আহ রবিন কোথায়? রবিন বিলফোর্ড? অ্যাটেন্ডেন্ট বলল, ঘরে। আপনি কে? মুসা বলল, আমি তার বন্ধু, মুসা আমান। ডেকে দেয়া যাবে প্লিজ? রিসেপশনিস্ট বললেন, ধরো, দিচ্ছি। রিসিভার নামিয়ে রাখা শব্দ শুনতে পেল মুসা। বেশ দেরি করে এসেছে ফোন ধরতে রবিন। বেশ দেরি করে এসে ফোন ধরলো রবিন। বলল, কে? মুসা, অ্যানির খবর শুনেছো? মুসা বলল, হ্যাঁ, কেবল শুনিনি, নিজের চোখে লাশ দেখে এলাম। কাল রাতে সৈকতে গিয়েছিল আমার সঙ্গে। বেরিয়ে টেরিয়ে 11:30 নাগাদ বাড়ি ফিরে যাওয়ার কথা বলে আমার কাছ থেকে চলে গেল। রাত দুপুরে পুলিশ এসে ঘুম থেকে জাগালো আমাকে।
বলল বাড়িতে ফিরেনি সে। ওর মা নাকি খোঁজাখুঁজি করছে। আমাকে ওদের সঙ্গে যেতে হবে। সৈকতের লাশ খুঁজে পাওয়ার পর আমাকে থানায় ধরে নিয়ে সৈকতের লাশ খুঁজে পাওয়ার পর আমাকে থানা ধরে নিয়ে গেল। তারপর প্রশ্নের পর প্রশ্ন, যেন খুনটা আমিই করেছি। রবিন বলল, মানুষের জীবনটা কি অদ্ভুত, তাই না? কাল দেখলাম বেঁচে আছে, হেসে খেলে বেড়াচ্ছে, অভিনয় করছে। আজ নেই। কোনোদিন আর মঞ্চে উঠবে না, কথা বলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলল রবিন। মুসাও চুপ করে আছে। অ্যানির গলার দাগগুলোর কথা বলবে কিনা ভাবছে। রবিন বিশ্বাস করবে না। এতদিন যেমন করেনি, এখনো করবে না। রবিন বলল, মুসা, শুনছো? মুসা বলল, হ্যাঁ। রবিন বলল, চুপ করে আছো কেন? মুসা বলল, এমনি, তোমার কথা শুনছি। তোমার গলা এমন লাগছে কেন? শরীর খারাপ নাকি? রবিন বলল, হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে সারাদিন ধরে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর ঘুম, বিছানা থেকেই উঠতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে 7 দিন ঘুমাইনি। মুসা বলল, অসুখটা কি? রবিন বলল, সেটাই তো বুঝতে পারছি না। শরীরটা যেন একেবারে ভেঙে চুরে গেছে। আর দুর্বল কাকে বলে, আঙ্গুল নাড়াতেও ইচ্ছা করছে না। শঙ্কিত হয়ে উঠল মুসা। খারাপ ভাবনাগুলো মনে আসতে দিল না। অনিশ্চিত ভঙ্গিতে বলল, আহ জ্বর টর আসবে হয়তো। রিহার্সালে যাবে? রবিন বলল, চেষ্টা করব। কণিকাকে কথা দিয়েছি, ওর সঙ্গে কার্নিভাল দেখতে যাব। হাসলো মুসা, বলল, বন্ধুত্বটা তো ভালোই কত হয়ে গেছে। বন্ধুত্ব তো তাহলে ভালো মতোই হয়ে গেছে। রবিন বলল, কি জানি, মেয়েটা কেমন যেন, এখনই ভালো, এখনই আবার কেমন হয়ে যাচ্ছে। অস্বাভাবিক। খুব অবাক লেগেছে আমার। খুব অবাক লেগেছে আমার। এক মুহূর্ত চুপ করে থেকে মুসা বলল, ঠিক আছে, রাখি। থিয়েটারে দেখা হবে। রিসিভার রেখে জানলা দিয়ে বাইরে তাকালো সে। রবিনের ক্লান্তির কথা শুনে ভালো লাগছে না। ভ্যাম্পায়ারের খপ্পরে পড়ার পর রিকির ক্লান্ত লাগতো, জিনারও লাগতো। ক্লান্তি, ঘুম, বিছানা থেকে উঠতে ইচ্ছা না করা, ফ্যাকাশে চেহারা, ঘোর লাগা ভাবভঙ্গি, এসব ভ্যাম্পায়ারের রক্ত খেয়ে যাওয়ার লক্ষণ। রিকি তো মরেই গেল। জিনা বেঁচেছে কপাল গুনে। তবে ওই সময়কার কথা কিছু মনে করতে পারে না। জিনা কিছুই বলতে পারেনি বলেই কিশোর আর রবিনকে ভ্যাম্পায়ারের কথা বিশ্বাস করাতে পারেনি সে। ভূতের কথা হেসে উড়িয়ে দিয়েছিল কিশোর। অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়েছে রবিন। তবে এইবার ওদের ভুল ভাঙানোর সময় এসেছে। যা মনে হচ্ছে, রবিন নিজেই পড়েছে ভ্যাম্পায়ারের কবলে। রবিনকে সাবধান করে লাভ হবে না। ওর কথা শুনবে না। সাবধান থাকতে হবে মোসার নিজেকে। রবিনের উপর চোখ রাখতে হবে, যাতে রক্ত খেয়ে খেয়ে ওকেও না মেরে ফেলে ভ্যাম্পায়ার। ইস, রিকির ব্যাপারটা যদি আগে ভাগে বুঝতে পারতো, তাহলে এইভাবে অপঘাতে মরতে হতো না বেচারাকে। অ্যানি যে এভাবে ভ্যাম্পায়ারের কবলে পড়বে, সেটাও আন্দাজ করতে পারেনি মুসা। ওকেই ভ্যাম্পায়ার ওকেই ভ্যাম্পায়ার ভেবে বসেছিল। সামনের টেবিলটায় একটা কিল মারল সে। দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, রবিনকে আমি কোনো মতেই মরতে দেব না। রিকিকে নিয়েছ, অ্যানিকে নিয়েছ, আর কাউকে পাবে না। আমার কোনো বন্ধুকেই আর নিতে দেব না তোমাদের। অস্থির ভঙ্গিতে ঘরের মধ্যে পায়চারি শুরু করলো সে। রবিনের গলায় দাঁতের দাগ আছে কিনা দেখে শিওর হয়ে নিতে হবে। কাজটা কার? কণিকার? মেয়েটার চেহারা কল্পনা করলো মুসা। আকর্ষণীয় চেহারা, লম্বা কালো চুল, মায়াময় দুটো চোখ। কণিকার উপর নজর রাখতে হবে, ভাবল মুসা। যত সুন্দর চেহারাই হোক, ভ্যাম্পায়ার হলে কোনো মতেই বাঁচতে পারবে না আমার হাত থেকে। টেবিলে পেপার ওয়েটে চাপা দেওয়া কাগজটা একটানে তুলে নিল সে। নাটকের সংলাপ লিখে নিয়েছে ওতে। গটমট করে এগোলো দরজার দিকে।
ওপাশে গিয়ে ধরাম করে পাল্লা লাগালো। টনিদের বাড়ি হয়ে যাবে ঠিক করলো। ওকে পেলে একসঙ্গে যাবে থিয়েটারে। অন্ধকার রাত। চাঁদ তো বটেই, তারাও সব মেঘে ঢেকে দিয়েছে। কটেজগুলোর ফাঁকে ফাঁকে ছায়াগুলোকে দেখে মনে হচ্ছে ঘাপটি মেরে থাকা ভূত। শিউরে উঠল মুসা। গা ছমছম করতে লাগলো। এটা ভ্যাম্পায়ারের রাত। এমন চমৎকার রাতে রক্ত খেতে বেরোবেই ওরা। নিরাপদে টনিদের বাড়িতে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল সে। বাড়িটা নতুন, ইটের দোতলা বাড়ি, যেন ভুল করে গজিয়ে উঠেছে স্যান্ডি হলোতে। এখানকার সব বাড়িগুলো কাঠের, নয়তো পাথরের, বেশিরভাগই পুরনো। সাগরের ধারে ওগুলোর পাশে বাড়িটা তাই একেবারে বেমানান। বাড়ির সামনে ছোট্ট একটা পার্কও আছে, গাছপালা আছে, দুটো দোলনা আর কয়েকজনের একসঙ্গে বসার ব্যবস্থা আছে। এত অন্ধকার, কোন দিকে যাচ্ছে সে ঠাহর করা কঠিন। খুট করে শব্দ হলো। দাঁড়িয়ে গেল মুসা। কান পেতে রইল। আর কোনো শব্দ নেই। কিন্তু শুনেছে যে তাতে কোনো সন্দেহ নেই। লুকিয়ে আছে নাকি কেউ? মানুষ না ভূত? সবকিছুতে সবখানেই এখন ভ্যাম্পায়ার দেখছে সে। কারণ মন জুড়ে রয়েছে রক্তচোষা ভূতের চিন্তা। নিঃশব্দে বাইরের দিকে কয়েক পা এগোলো, তারপর দাঁড়িয়ে গেল। অস্বস্তিকর একটা অনুভূতি। মনে হচ্ছে আড়াল থেকে কেউ নজর রাখছে তার উপর। লীলা আর জনের দোসররা কি জেনে গেছে ওর কথা? বুঝেছে ওকে ঠেকাতে না পারলে সবাইকে ধ্বংস করে দেবে সে, তাই আগে ভাগেই ওকে খতম করে দিয়ে নিজেদের নিরাপদ ভাবতে চায়। শব্দটা আবার কানে আসতে চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো মুসা। গাছপালার মধ্যে কোনো কিছু থেকে থাকলেও চোখে পড়ল না। শুধুই অন্ধকার। না, কিচ্ছু না, কিছুই শুনিনি, সব কল্পনা। মনকে বোঝানোর চেষ্টা করলো সে। বাড়ির আশেপাশে গভীর ছায়া। যেখানে সবচেয়ে বেশি অন্ধকার, সেই জায়গাটুকু পার হয়ে টনিদের সদর দরজার কাছে যেতে হবে। এগোতেই আবার কানে এলো ঘষার শব্দ। টেনে টেনে এগোনো পায়ের শব্দের মতো, মাত্র কয়েক ফুট দূরে। ও ও কিছু না, ফিসফিস করে নিজেকে অভয় দিতে চাইল সে। আবার পা বাড়ালো দরজার দিকে। আবার শব্দ, ঘষার। নাক ঘষছে নাকি? বাদুড়ের ডানাতেও ধারালো বাঁকা নখ থাকে। ভ্যাম্পায়ার বাদুড়ের রূপ নিতে পারে। ভ্যাম্পায়ার বাদুড়ের রূপ নিতে পারে। চলমান ছায়াটা চোখে পড়ল হঠাৎই। কিছু করার আগেই ওর গায়ের উপর ওর গায়ের উপর এসে পড়লো ওটা। আতঙ্কে গলা চেয়ে চিৎকার বেরিয়ে এলো ওর। হি 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 হি। হাসির শব্দ শোনা গেল অন্ধকারে। হাততালি দিয়ে সুর করে বলতে লাগলো সিসি, পেয়েছে, পেয়েছে, ভয় পেয়েছে। চেপে থাকা দমটা ধীরে ধীরে ছাড়লো মুসা। হৃৎপিণ্ডের ধুকপুকানি জীবনে কমবে কিনা ভেবে অবাক হলো। বিড়বিড় করে বলল, কে 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 বললো ভয় পেয়েছি? আমি জানতাম তুমি। সিসি বলল, মোটেও জানতে না, তুমি ভেবেছিলে ভ্যাম্পায়ার। অন্ধকারে অস্পষ্ট ছায়ার মতো লাগছে সিসির চেহারা। হাসিতে ওর দাঁত যেন সব বেরিয়ে পড়েছে। না দেখে অনুমান করতে পারছে মুসা। মা- মা- মানুষকে এইভাবে ভয় দেখানো ঠিক ঠিক না। গলার কাঁপুনি এখনো বন্ধ হয়নি মুসার। সিসি বলল, কেন? মুসা বলল, কারণ ব্যাপারটা মজারও না মোটেও, বলে আবার দরজার দিকে রওনা দিল মুসা। সিসি বলল, আমার কিন্তু বেশ মজা লাগে। এমন চমকে যায় সবাই। উফ, যা মজা লাগে না তখন। জবাব না দিয়ে বেল বাজালো মুসা। কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিল টনি। অভিযোগ করলো মুসা, ইস, তোমার বোনটা না একটা পাজির পাছাড়া। আপনারা শুনছিলেন রকিব হাসানের তিন গোয়েন্দা সিরিজের ভ্যাম্পায়ার দ্বীপ, তার প্রথম পর্ব। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। গল্পটির দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুনতে পারবেন। সে পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।